আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। বিদ্রোহীরা সিরিয়া দখলের পর বিমানে দেশ ছেড়ে অজ্ঞাত স্থানে বাশার আল আসাদ, প্রেসিডেন্ট ভবনে ভাঙচুর ও লুটপাট। মিথ্যা কলঙ্কে সম্প্রীতি নষ্ট করা যাবে না, বিএনপির হুঁশিয়ারি। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলায় ভারতীয় হাইকমিশনের প্রতিবাদ লিপি। সব প্রক্রিয়া শেষে শেখ হাসিনাকে আনতে ভারতের কাছে প্রস্তাব দেয়া হবে, জানালো প্রেস উইং। নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টাই ঘোষণা করবেন। 18 বছরে দখলমুক্ত হয়নি দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় দারুল এহসান, নামে বেনামে কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ। এবং অনূর্ধ্ব 19 এশিয়া কাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ, ফাইনালে ভারতকে 59 রানে হারিয়ে টাইগার যুবাদের শিরোপা উল্লাস। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রিয় দর্শক, শুরুতেই দৃষ্টি দেব সিরিয়ার দিকে। সিরিয়ার রাজধানী দামেস্কে সব গুরুত্বপূর্ণ শহর দখলে নেওয়ার দাবি করেছে বিদ্রোহীরা। প্রেসিডেন্ট বাশার আল আসাদ দামেস্ক ছেড়ে অজ্ঞাত স্থানে চলে গেছেন। কারাগার থেকে হাজারো বন্দীকে ছেড়ে দিয়েছে বিদ্রোহীরা। সিরিয়ার শীর্ষ সামরিক নেতৃত্ব জানিয়েছে প্রেসিডেন্ট আসাদের শাসনের অবসান হয়েছে। প্রেসিডেন্ট ভবনে ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। দামেস্কে বিজয় উল্লাস করছেন হাজার হাজার মানুষ। সিরিয়া সংকটকে বিপজ্জনক বলে উল্লেখ করেছেন সৌদি আরব এবং রাশিয়া সহ বিভিন্ন দেশ। রিপোর্টে আরও জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ। গত সপ্তাহে সিরিয়ার সবচেয়ে বড় শহর আলেপ্পো দখল করে নেয় বিদ্রোহীরা। এরপর একে একে দেশটির গুরুত্বপূর্ণ শহর দখল করতে থাকে তারা। সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসের নিয়ন্ত্রণ নেওয়ার কয়েক ঘন্টা পর রাজধানী দামেস্কে বিদ্রোহীরা ঢুকে পড়ে। রোববার ভোরে প্রেসিডেন্ট বাশার আল আসাদ দামেস্ক ছাড়েন। সিরিয়ার ঊর্ধ্বতন দুজন সেনা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন প্রেসিডেন্ট আসাদ বিমানে করে দামেস্ক ছেড়েছেন, তবে গন্তব্য অজানা। 2000 সাল থেকে সিরিয়া শাসন করছিলেন বাশার আল আসাদ। বিদ্রোহীরা রাষ্ট্রীয় বেতার, টেলিভিশন, দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ও সাইয়েদানিয়া সামরিক কারাগারের নিয়ন্ত্রণ নিয়েছে। দামেস্কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি নেই। বিদ্রোহী কমান্ডার হাসান আব্দুল ঘানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের দেওয়া পোস্টে জানান, কারাগার থেকে 3500-এর বেশি বন্দীকে মুক্ত করা হয়েছে। রাজধানী দামেস্ক জুড়ে বিজয় উল্লাস করছেন হাজার হাজার মানুষ। স্বাধীন বলে স্লোগান দিচ্ছেন তারা। এক্স পোস্টে ভিডিও বার্তায় সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘাজি আল জালালি বলেছেন, সিরিয়ার জনগণ নতুন যে নেতৃত্ব পছন্দ করবে তার সঙ্গে কাজ করতে প্রস্তুত তিনি। أنا في منزلي لم أغادره وذلك بسبب انتمائي إلى هذا البلد. সিরিয়া সংকটকে বিপজ্জনক বলে উল্লেখ করে রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন কাতার, সৌদি আরব, জর্ডান, মিশর, ইরাক, ইরান, তুরস্ক ও রাশিয়া। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 31 দফা বাস্তবায়নের কাজ করার পাশাপাশি মানুষের আস্থা, ভালোবাসা এবং বিশ্বাস অর্জন করার লক্ষ্যে কাজ করতে হবে।
খিলক্ষেত থানা বিএনপির কর্মী সভা এবং রাষ্ট্র মেরামতের ৩১ দফায় নিয়ে কর্মশালায় অংশ নিয়ে তিনি বলেন, কিছু কিছু নেতাকর্মীদের কাজ মানুষ পছন্দ করছে না, তাই গুটিকতেক মানুষের স্বার্থ হাসিল বন্ধ করতে সবাইকে সজাগ থাকতে হবে। আয়োজনে বিএনপির মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক সহ অন্যরা উপস্থিত ছিলেন। এই যে ছোট 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 করে আমরা সমর্থন অর্জন করি, এটি সারা বাংলাদেশের 64টা জেলা সহ আমাদের 550 যে থানা বা উপজেলা আছে, পৌরসভা যে আছে, সব কিছু মিলিয়ে এই বড় সমর্থন একত্রিত হয়ে একটি বৃহৎ সমর্থনের আকার ধারণ করে। আমরা একটি রাজনৈতিক দলের সদস্য এবং আমাদের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে, রাজনীতিতে সবচেয়ে বড় পুঁজি হচ্ছে জনগণের সমর্থন। সবচেয়ে বড় আমাদের শক্তি হচ্ছে জনগণের সমর্থন। এই সমর্থনকে আমাদের যে কোনো ভাবে এই সমর্থনকে আমাদের পক্ষে রাখতে হবে। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা বলছিলেন। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে বিএনপির 3 অঙ্গ এবং সহযোগী সংগঠন। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা বলেছেন, দিল্লির আগ্রাসন রুখতে তারা প্রস্তুত। ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা নিয়ে রামপুরা ব্রিজে পৌঁছলে পুলিশ তাদের আটকে দেয়। পরে 6 জনের প্রতিনিধি দল গিয়ে ভারতীয় হাইকমিশনে প্রতিবাদ লিপি জমা দেয়। প্রিয় দর্শক, সহকর্মী রাহুল রায়ের রিপোর্টটি দেখুন। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে মিছিল সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। রোববার সকালে ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রায় অংশ নেয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। তার আগে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। আকাশ, পাতাল, ভূমি, পানি প্রত্যেকটি জায়গায় আমাদের যে শক্তি, আমাদের যে সশস্ত্র বাহিনীর, আইনসঙ্গত বাহিনীর যে শক্তি, সে শক্তিও কিন্তু কম নয়। সকল ক্যাম্পাসে ফ্যাসিবাদের যারা দোষর ছিল, ছাত্রলীগের যারা দোষর ছিল, অচিরে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমরা কখনোই ভারতের এই আগ্রাসনী মনোভাব আমরা গ্রহণ করব না। কাকরাইল, মৌচাক, মালিবাগ হয়ে রামপুরা গেলে পদযাত্রা থামিয়ে দেয় পুলিশ। পরে সেখান থেকে 3 সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের একটি প্রতিনিধি দল ভারতীয় হাইকমিশনে গিয়ে প্রতিবাদ লিপি দেয়। পরে এ নিয়ে বিস্তারিত জানান সংগঠনের নেতারা। আমরা মানুষের অধিকার রক্ষায় সর্ব অবস্থায় জনগণের পাশে থাকবো। বাংলাদেশের মানুষের প্রতিবাদটি আমরা এই আজকের এই পদযাত্রা এবং স্মারকলিপির মাধ্যমে ভারতীয় সরকারকে আমরা জানাতে সচেষ্ট হয়েছি। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য তারা চেষ্টা করছে, এগুলো যাতে ভবিষ্যতে বন্ধ হয়, এরকম উস্কানিমূলক বক্তব্য যাতে আর না দেয়। তারা বলছেন, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সংবাদ সম্মেলনে বলা হয়েছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে চায় সরকার। এর আগে সব প্রক্রিয়া সম্পন্ন করে এ বিষয়ে ভারতের কাছে বাংলাদেশ প্রস্তাব রাখবে বলে জানানো হয়েছে। নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য ব্যক্তিগত। প্রধান উপদেষ্টাই আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। চকর মালিথার রিপোর্ট। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে রোববার তার সরকারি বাসভবনে সাক্ষাৎ করেছেন ফেসবুকের মূল সংস্থা মেটার মানবাধিকার নীতির পরিচালক মিরান্ডা সেসন্সকে। এছাড়া আইএমএফ ও বিশ্বব্যাংকের উপদেষ্টা এবং ইউএনডিপির সাবেক প্রধান লর্ড মার্ক মালোস প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উঠে আসে রাজনৈতিক এবং সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ। শেখ হাসিনার এক্সট্রাডিশনের ব্যাপারে আমাদের গভর্নমেন্টের অবস্থান খুব স্পষ্ট, ক্লিয়ার। আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করতে চাই। প্রসিডিউরটা আমরা কমপ্লিট করছি। সেটা কমপ্লিট করার পরে আমরা ফর্মালি অ্যাপ্রোচ করব ইন্ডিয়াকে তাকে এক্সট্রাডিশন করার জন্য। 2025 সালের নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্যেরও উত্তর দেওয়া হয় সংবাদ সম্মেলনে। এটা পুরোপুরি ওনার ব্যক্তিগত মতামত। প্রধান উপদেষ্টার কাছ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো ইলেকশন ডেট এখনো পর্যন্ত আসে না এবং প্রধান উপদেষ্টা এবং ইলেকশন কমিশনই এটা
প্রধান উপদেষ্টা এটা করবে যে ইলেকশনটা কবে হবে। ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরের সময় সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হতে পারে। আমরা অবশ্যই চাবো যে ইন্ডিয়ার সাথে আমাদের যে সম্পর্কটা সেটা আরো বেটার জায়গায় যাক, যাতে দুই দেশের মানুষই এটার বেনিফিটটা পায়। এবং এট দ্য সেম টাইম আমরা যেটা চাচ্ছি যে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা যত ন্যায্যতা, সমতা এবং একটা মর্যাদাপূর্ণ হয়, সেটা আমাদের ফোকাস। সংবাদ সম্মেলনে বলা হয়, সরকার মনে করছে না বাজারে ভোজ্য তেলের সংকট আছে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। তিনি আরও বলেন, বিএসএফ এর পক্ষ থেকে কোনো ধরনের উস্কানি দিলে এর প্রস্তুতি রয়েছে। সীমান্তে ভারতীয় জনগণ কোনো রকম অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে বাংলাদেশের জনগণ তার জবাব দেবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেখুন শহীদুল্লাহ রাজীর রিপোর্টটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসনে সহায়তা কার্যক্রম। পিলখানায় বিজিবির সদর দপ্তরে জুলাই অভ্যুত্থানে আহত 7 জনের মাঝে সহায়তা প্রদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও 100 জন আহত আন্দোলনকারী কিংবা ব্যক্তিবর্গকে আমরা পার্মানেন্টলি তাদের জীবনের পুনর্বাসনের ব্যবস্থা আগামী দিনগুলোর মধ্যে ইনশাআল্লাহ করব। অনুষ্ঠানে দেশের বর্তমান পরিস্থিতি, ভৌগোলিক অখণ্ডতা, পিলখানা হত্যাকাণ্ড, আন্তর্জাতিক সম্পর্ক ও জুলাই অভ্যুত্থান সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন অতিথিরা। বাংলাদেশকে আজকে হোক কালকে হোক এই শেখ হাসিনাকে পুনর্বাসিত করবার পরিকল্পনা নিয়েই এদেরকে দিল্লিতে ভারতে জায়গা দিয়েছে। আজকে ভারতে এই নির্লজ্জ এই যে তার আস্ফালন, এই আস্ফালনের উপযুক্ত উত্তর দেবার জন্য অবিলম্বে আমাদেরকে প্রতিটি নাগরিককে সামরিক প্রশিক্ষণ দরকার। 24 পরবর্তী যে বাংলাদেশটা রয়েছে সেটি গড়ার জন্য আমরা সবাইকে একসাথে নিয়ে আমরা কাজ করতে চাই। ফেসিবাদ আর কোনো রূপে আমরা ফিরতে দিব না, এটা কোনো নামে আমরা ফিরতে দিব না। যেই ফেসিবাদ হয়ে উঠতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই এবং আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবিকে দেশের অভ্যন্তরের কর্মকাণ্ড সীমিত করে সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিএসএফ এর থেকে কোনো ধরনের উত্তেজনা বা অন্যরকম কোনো কিছু ওটার প্রতিকার করবে হলো বিজিবি। ওই রকমের নির্দেশনা আছে, ওই রকমের নির্দেশনা আছে এবং ওই ধরনের প্রস্তুতিও আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যাকারীদের বিচারের মুখোমুখি হতে হবে বলেও জানানো হয় অনুষ্ঠানে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। 5ই আগস্টের পরে বাস্তবতা মেনে সম্পর্ক এগিয়ে নিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সার্ক নিয়ে দক্ষিণ এশিয়ার মানুষের আকাঙ্ক্ষা নিয়ে সেমিনারে উপদেষ্টা প্রত্যাশা করেন। সোমবার বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি ফলপ্রসূ হবে। এ অঞ্চলে ব্যবসা বাণিজ্য উন্নতি করতে একে অপরের সহযোগিতায় সার্ককে ব্যবহারের তাগিদ তার। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। সার্ক নিয়ে দক্ষিণ এশিয়ার মানুষের আকাঙ্ক্ষা শিরোনামের সেমিনারে আঞ্চলিক জোটটির নাজুক অবস্থার উত্তরণের তাগিদ দেন বক্তারা। প্রধান অতিথির বক্তৃতায় সার্ক পুনরুজ্জীবিত করতে সব দেশের সহযোগিতা চান পররাষ্ট্র উপদেষ্টা। অচলাবস্থা আমরা কাটিয়ে উঠতে পারবো। অচলাবস্থা কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পারস্পরিক যে যোগাযোগ স্থাপন, দেখা সাক্ষাৎ, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে আগামীকাল এখানে ভারতের পররাষ্ট্র সচিব আসছেন, আমাদের পররাষ্ট্র সচিবের সাথে আলাপ করবেন। এটা কিন্তু একটা স্ট্যান্ডিং মেকানিজম, এটা অস্বাভাবিক কিছু না। প্রতি বছর একজন যান ওপাশে, পরের বছর ওপাশ থেকে একজন আসেন পররাষ্ট্র সচিব পর্যায়ে। এটা ফরেন অফিস কনসালটেশন বলা হয়, এটাকে দীর্ঘদিন যাবৎ চলছে এবং তারই অংশ হিসেবে তিনি আসছেন। আমি আশা করব যে তারা একটা ফলপ্রসূ আলোচনা করবেন। সোমবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফর নিয়েও আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা। কোনো সমস্যার সমাধান করতে হলে প্রথমে স্বীকার করতে হবে যে সমস্যাটা আছে, এবং আমাদের একইভাবে প্রথমে স্বীকার করতে হবে যে 5 আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে। এটা আমি সেই সূত্রেই কিন্তু আমি প্রপোজ করেছিলাম প্রথমে যে আমাদের যে মেকানিজম আছে ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশন, আমরা এটা শুরু করি এবং এটা আমরা শুরু করছি। 10 বছর সার্কের শীর্ষ সম্মেলন হয় না উল্লেখ করে উপদেষ্টা এ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে রাজনৈতিক নেতৃত্বকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান। আঞ্চলিকভাবে একটা স্বাভাবিক সম্পর্কে ফিরে যাই। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।
গত 18 বছরেও দখলমুক্ত হয়নি দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় দারুল এহসান। আর এই কারণে শত শত কোটি টাকার জমিদাতা এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর সৈয়দ আলী আশরাফের স্বপ্ন বাস্তবায়িত হয়নি এখনো। নামে বেনামে লোপাট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কোটি কোটি টাকা। রিপোর্টে আরো জানাচ্ছেন মোস্তফা মল্লিক। ইসলামাবাদ, জাকার্তা ও কায়রোতে পরপর কয়েক বছরের বিশ্ব মুসলিম মনীষী সম্মেলনে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। ভিন্নধারার বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার শুরুতেই পরিচিতি পায় এই বিশ্ববিদ্যালয়। হায়ার এডুকেশন অন দ্য বেসিস অফ প্রিন্সিপালস অব হোলি কুরআন অ্যান্ড সুন্নাহ, এই মূলনীতির ভিত্তিতে এটি প্রতিষ্ঠার দায়িত্ব পান ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সৈয়দ আলী আশরাফ। 1986 সালে 6 সদস্যের দারুল ইহসান ট্রাস্ট গঠন করেন তিনি। সাভারের গণকবাড়িতে নিজের 13 একর জমি দান করে দেন বিশ্ববিদ্যালয়কে। নিজের থাকার অংশটুকু বাদে ধানমন্ডির 9A রোডের 21 নম্বর প্লটের নিজের 2টো বাড়িও দান করেন। 1993 সালে সরকারি অনুমোদন পায় বিশ্ববিদ্যালয়টি, কিন্তু 2006 সালে বিশ্ববিদ্যালয়ের সম্পত্তিতে ভাগ বসাতে আসে প্রভাবশালী একটি রাজনৈতিক মহল। এশারফ হোসেন নামে এক ব্যক্তি সে দুর্নীতি করেছিল, এই জন্য তাকে বিতাড়িত করা হয়েছিল। সে করল কি, 2006 সালে এই দারুল ইহসান ট্রাস্টের রেজিস্ট্রেশন ক্যান্সেল করবার জন্য একটি মামলা করলো সহকারী জজের আদালতে ঢাকাতে। সে রেজিস্ট্রেশন স্থগিত করবার জন্য আরেকটা দরখাস্ত করলো, কিন্তু কোর্ট রেজিস্ট্রেশন স্থগিত করলো না, রেজিস্ট্রেশন চললো। প্রতিষ্ঠাতা সৈয়দ আলী আশরাফের মৃত্যুর পর বাধাগ্রস্ত হতে থাকে শিক্ষা কার্যক্রম। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকেও আসে নিষেধাজ্ঞা। ভিত্তিহীন মামলাগুলো আদালতে বাতিল হলেও আজও সম্পত্তি বুঝে পায়নি ট্রাস্টি বোর্ড। সম্প্রতি ঢাকার পুলিশ সুপার ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়। আমাদের তো বৈধ কমিটি, আমি বৈধ চেয়ারম্যান, কোর্ট অর্ডার দিয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও আসছে না, করছে না। তো আমরা তো এই ডাকাতের মতো জোর জবরদস্তি করে ঢুকতে চাই না। তাদের মাছের বাজার, তরকারির বাজার এগুলো হলেই যথেষ্ট, লেখাপড়ার তো দরকার নেই তাদের। ট্রাস্টি দাবিদারদের বিরুদ্ধে হাজার হাজার জাল সার্টিফিকেট বিক্রি করে শিক্ষার্থীদের জীবন ধ্বংস করে দেওয়ারও অভিযোগ তাঁর। অনেক, মানে হাজার 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 লাখে 3টে ইউনিভার্সিটি অল্প আয়াসে লেখাপড়া না করে সার্টিফিকেট নিয়েছে, তাদের পয়সা দিয়ে সার্টিফিকেট নিয়েছে, কোটি কোটি টাকা তারা আয় করেছে। তবে ট্রাস্টের দাবিদার অন্য একটি পক্ষ বলছে তারাই বৈধ। সৈয়দ আলী আশরাফ মৃত্যু পর্যন্ত আসিল 9 জন, এটা বাড়তে বাড়তে 26 জনে পৌঁছাইছে। কেমন এই 26 জনের মধ্যে এই ফয়জল কবির যে এখন রাস্তায় দাঁড়ায় আছে, উনি একজন। 26 জনের যে বডি কন্টিনিউ করছিল, সেই বডি এইটার বিরুদ্ধে একটা কেস করছে কমিটির ব্যাপারে। আমার তো কমিটি নিয়ে তো সমস্যা। আচ্ছা, দারুল ইউনিভার্সিটি তো 2016 সালে বন্ধ হয়ে গেছে, বন্ধই আছে, এটা এখন আমরা কেউ খুলি নাই। ইন দি মিনটাইম উনি যেহেতু একটা নতুন কমিটি করার জন্য দরখাস্ত দিয়েছে, সেই দরখাস্তের বিরুদ্ধে আমরা আপিল করছে। আপিলে তার এই কমিটিটাকে স্টে করে দিয়েছে টিল ডিসপোজাল অফ দ্য কেস। কেমন, তো এই অবস্থায় ওনার তো এখানে আসা, এখানে করা, আর 3 জন থাকে। 3 জনের মধ্যে আমি একজন, তারেক সাহেব বলে একজন, আর ফয়জল কবির একজন। তখন ফয়জল কবির একাই আমাদের সাথে লড়ছে। গণকবাড়ির ক্যাম্পাসে গিয়ে দেখা যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বড় একটি অংশ কাপড়ের গোডাউন হিসেবে ভাড়া দেয়া হয়েছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, সাভার, ঢাকা। ব্যাক টু ব্যাক শিরোপা জিতে উচ্ছ্বাসে ভাসছে বাংলাদেশ যুব ক্রিকেট দল। দুবাইতে রেকর্ড 8 বারের চ্যাম্পিয়ন ভারতকে ফাইনালে হারিয়ে ড্রেসিং রুমে চ্যাম্পিয়ন সেলিব্রেশন করেছে অনূর্ধ্ব-19 বাংলাদেশ দল। এশিয়ার শ্রেষ্ঠত্বর পর এবার যুব বিশ্বকাপে চোখ ইকবাল হোসেন ইমনদের। চ্যাম্পিয়ন হয়েছে আলহামদুলিল্লাহ, আমরা অনেক হ্যাপি। শুধু 11 জনের না, আমাদের 15 জনের একটা বিশ্বাস ছিল যে আমরা আজকে জিতবো ইনশাআল্লাহ। এই জায়গায় আমাদের টিম ম্যানেজমেন্ট অনেক সাপোর্ট করেছে আমাদের। এই এশিয়া কাপ শেষ না, আমাদের আরো অনেক কিছু করতে হবে, আরো অনেক উন্নতি করতে হবে। আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ আছে, আপনারা জানেন, তো আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের সামনে আমরা ওয়ার্ল্ড কাপ এনে দিতে পারি। সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। কক্সবাজারের একটি হোটেলে জমকালো আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় অলিম্পিক অ্যাসোসিয়েশন ও সেনাবাহিনীর পক্ষ থেকে সাবিনাদের হাতে 1 কোটি টাকার চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। দর্শক, এই ছিল হাতে থাকা আজকের আইস্পোর্টসে। আপনাদেরকে আবারও ফিরে নিচ্ছি সাইদুরের কাছে মূল সংবাদে। অনেক ধন্যবাদ শান আপনাকে। প্রিয় দর্শক, এবারে অন্যান্য খবর। ভারতের সাথে বাণিজ্যে সাময়িক সমস্যা হলেও বিকল্প দেশে বাজার খোঁজার পরামর্শ দিয়েছেন সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে দুর্নীতি প্রতিরোধে আর্থিক খাতে সুশাসনের অভাব নিয়ে ছায়া সংসদে তিনি বলেন, গত 15 বছরে আর্থিক খাতে ব্যাংকগুলো যে পরিমাণ দুর্নীতি হয়েছে তা প্রতিরোধে শীঘ্রই কেন্দ্রীয় ব্যাংকের রোডম্যাপ ঘোষণার প্রয়োজন। হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে ছায়া সংসদে উঠে এসেছে 2009 থেকে 2023 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে গড়ে $16 বিলিয়ন পাচার হওয়ার তথ্য, আর খেলাপি ঋণের পরিমাণ প্রায় 3 লাখ কোটি টাকা। বাংলাদেশের আর্থিক খাতের ক্ষতটাকে এই ডাকাতরা, এই চোররা, এই লুটতরাজরা কিভাবে ক্ষতিগ্রস্ত করে গিয়েছে, শ্বেতপত্র প্রণয়ন কমিটির সেই সুপারিশের আলোকে তাদের বিচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভারত থেকে যে সমস্ত পণ্য এনে থাকে সেটা যদি বন্ধ হয়ে যায়, আমাদের সাময়িক কিছু একটা ডিসরাপশন হবে, কিন্তু এর মানে তো এই না যে আমরা সেখানে বসে থাকবো কিংবা না খেয়ে থাকবো, আমরা অন্য বাজার খুঁজবো। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, গাজার হাসপাতাল ও শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত অর্ধ শতাধিক, হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না আসলে বাস্তবে সুফল পাওয়া যাবে না বলে মনে করেন দুর্নীতি নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। আমলাতান্ত্রিক প্রভাব এবং রাজনৈতিক বিবেচনায় দুর্নীতি দমন কমিশনে নিয়োগ দিলে দুর্নীতি কমবে না মন্তব্য করে রাজনীতি সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে দুদকে নতুন কমিশনে নিয়োগ না দেওয়ার দাবি জানিয়েছেন সংস্থার নির্বাহী পরিচালক ও সরকারের দুদক সংস্কার কমিশন প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। রিপোর্ট রোকসানা আমিনের। 9 ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। মানববন্ধন থেকে দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে দলীয় প্রভাবমুক্ত রাখা সহ দুর্নীতি দমনে 14 দফা সুপারিশ দিয়েছে টিআইবি। আমরা এমন দুর্নীতি দমন কমিশন চাই যেখানে নেতৃত্ব পর্যায় থেকে শুরু করে সকল পর্যায়ে কোনো প্রকার দলীয় রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ থাকবে না। কমিশন নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার দলীয় প্রভাবী অবনত ব্যক্তিদেরকে যেন কোনো অবস্থায় নিয়োগ দেওয়া না হয় সেটি নিশ্চিত করতে হবে। শুধু দুদক নয়, ভবিষ্যতে যে সরকার ক্ষমতায় আসবে তারা যেন দুর্নীতি করতে না পারে সেজন্য সকল প্রতিষ্ঠান সংস্কারের উপর জোর দেন সংস্থাটির প্রধান। আমাদের রাজনৈতিক অঙ্গনে, আমলাতান্ত্রিক অঙ্গনে দুর্নীতি বিরোধী চেতনা এবং দুর্নীতিকে অগ্রহণযোগ্যতা তৈরি করার, পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের এবং আমলাতন্ত্রের উপরে অবশ্যই রয়েছে, সেটা তাদেরকে মনে রাখতে হবে। দুর্নীতি রোধে বিচার বিভাগের নিয়োগ, বদলি সহ বিচারিক প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠনের সুপারিশও করেছে টিআইবি। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। কমপক্ষে 5 বার প্রধান বিচারপতির পদোন্নতি আটকে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। মেধা এবং যোগ্যতার পরিবর্তে দলীয় আনুগত্য কায়েমের অংশ হিসেবে এটা করা হয়েছিল বলে অভিযোগ করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ওই আলোচনায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, ন্যায় বিচারের মূল্যবোধকে বিনষ্ট এবং বিকৃত করেছিল বিগত সরকার। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে গণমুখী এবং জনগণ কেন্দ্রিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার কাজ করে চলছে বলে জানান তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন রিজবি নওয়াজ। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে সুশাসনের জন্য গণকেন্দ্রিক সংস্কার বিষয়ক 2 দিনের সম্মেলন। উদ্বোধনী পর্বে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকার পরিবর্তন হলেই কি শাসন ব্যবস্থার পরিবর্তন হয়? যেহেতু আমরা সরকার বদল করে যদি আমরা পূর্বের সেই একই প্রক্রিয়ার ভিতরে থাকি, তাহলে কিসের জন্য মানুষগুলো প্রাণ দিল? মেধা এবং
তাদের যে বিদ্যা তার কোনো স্বীকৃতি ছিল না। একটি জাতিকে পিছনে আটকে রাখার মতো এর চেয়ে বড় অপরাধ আর কিছু হতে পারে না। ওনার পদোন্নতিকে আটকে রেখে যারা জুনিয়র ছিল তাদের পদোন্নতি দেওয়া হয়েছে অন্তত 5 বার। সহ আয়োজক ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং সুইজারল্যান্ড দূতাবাসের চার্জ d'Affaires বলেন, সরকারের প্রতি আস্থা না থাকলে সংস্কার ফলপ্রসূ হয় না। To strengthening citizen voice and agency, we need platforms that genuinely empower citizens, especially youth, women and marginalized groups, to make and influence decisions. Their voices must not be optional. They are essential. I come from Switzerland, a tiny little country at the heart of Europe. Landlocked, we have no access to sea, we have no natural resources. What we have people. ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পাওয়া সংস্কারের সুযোগের সদ্ব্যবহার করার প্রতিশ্রুতি দেন প্রধান বিচারপতি। সততার বদলে সততা, অধিকারের বদলে বঞ্চনা, বিচারের বদলে নিপীড়ন, আশ্রয়ের বদলে নির্যাতনকে স্বাভাবিক ব্যাপারে পরিণত করা হয়েছে। অথচ এরকম সমাজ ও রাষ্ট্র আমরা চাইনি। ৭১-এর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪-এর শিক্ষার্থী জনতার আন্দোলনের চেতনা ধারণ করে আগামীর দেশ গঠন হবে আশা প্রধান বিচারপতির। জনগণ কেন্দ্রিক বিচার বিভাগকে আপনাদের পাশে পাবেন। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, গত ১৫ বছরে দেশে রাজনৈতিক এবং সাংস্কৃতিক অধঃপতন হয়েছে। ধর্ম সংস্কৃতির একটি বড় অংশ, অথচ শাহবাগের আড্ডায় পূজা, বড়দিন নিয়ে আলোচনা হলেও ঈদ নিয়ে আলোচনায় অনেকের অনাগ্রহ থাকত বলে জানিয়েছেন তিনি। জুলাই আন্দোলন আমাদের আলোর দিকে নিয়ে যাচ্ছে বলেও জানান সংস্কৃতি উপদেষ্টা। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ভ্রাম্যমাণ বইমেলা উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। সংস্কৃতি উপদেষ্টা বলেন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে যে কোনো আয়োজনের অতীতের মতো নিজেকে সম্পৃক্ত রাখবেন। এ সময় কথা বলেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। অনুষ্ঠানে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ বলেন, সোনার মানুষ তৈরি করতে না পারলে সোনার বাংলা হবে না। এবছর ৩টি গাড়ির মাধ্যমে দেশের ৬৪টি জেলায় ১২৮টি স্থানে বইমেলা ও সাংস্কৃতিক উৎসব আয়োজনের কথা জানানো হয়েছে। আমাদের গত ১৫ বছরে যে অধঃপতন হয়েছে, এটা বাহ্যত রাজনৈতিক অধঃপতন, আর ভেতরে ভেতরে আসলে এটা আমাদের সাংস্কৃতিক অধঃপতন। যারা আলোকিত তারা তো আসলে সবার ব্যাপারেই একই রকম ভাবে দাঁড়াবে, কিন্তু দুঃখজনকভাবে হলো সত্য যে আমি দেখেছি আমরা আমাদের শাহবাগের সেই সাংস্কৃতিক আড্ডাগুলোতে আপনি দেখবেন যে পূজা, বড়দিন এগুলো নিয়ে আলোচনা হতো, কিন্তু ঈদ নিয়ে কথা বলাটা একটু ঠিক স্মার্ট জিনিস মনে হতো না। এই যে আমরা কাউকে আধার মনে করেছি, আবার কেউ আমাদেরকে আধার মনে করেছে, অপর ভেবেছে। আমি মনে করি এই অপর ভাবাটা বাংলাদেশের জন্য খুব ভালো কিছু না। মোস্তফা সরোয়ার ফারুকী সংস্কৃতি উপদেষ্টা কথা বলছিলেন। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। গাজার মধ্যাঞ্চলে নুসাইরাত শরণার্থী শিবির এবং উত্তরাঞ্চলে বায়াত লাহিয়ায় ইসরায়েলি হামলায় নারী এবং শিশুসহ অর্ধশতাধিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নুসাইরাত শরণার্থী শিবিরে হামলায় ৬ শিশু এবং ৫ নারী সহ নিহত হন ২৬ জন। একই দিনে উত্তরাঞ্চলের বাইত লাহিয়ায় ইসরায়েল ইন্দোনেশিয়ান হাসপাতালে হামলা চালিয়েছে। এতে নারী এবং শিশু রোগী সহ প্রাণ গেছে আরও ২৯ জনের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছেন, শুধু হাসপাতালই নয়, ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে জরুরি রোগী পরিবহনের অ্যাম্বুলেন্সও। গাজায় ২০২৩ সালে ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ৪৪,৬৬৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১,০৫,৯৭৬ জন। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে প্রদর্শন করা হচ্ছে ক্লাসিক সব নাটক, সিনেমা ও সিরিজ। এরই ধারাবাহিকতায় স্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে নতুন নাটক স্টেশন। নাটকটিতে অভিনয় করেছেন খায়রুল বাশার ও সাফা কবির।
রোমান্টিক ড্রামা স্টেশন পরিচালনা করেছেন তারেক রহমান। 7 নভেম্বর থেকে আইস্ক্রিনে দেখা যাচ্ছে নাটকটি। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। শীতের শুরু থেকেই গাইবান্ধা জেলার চাষিরা বিভিন্ন ধরনের শীতকালীন শাকসবজির চাষ করছেন। সবজি বেচা কেনায় চাষি এবং পাইকারদের হাঁক ডাক সরগরম স্থানীয় হাট বাজারগুলো। বাজার দর ভালো পাওয়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। প্রিয় দর্শক, গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে নিয়ে দেখুন আল মকসিদের রিপোর্টটি। আগাম শীতকালীন সবজি চাষে পিছিয়ে নেই উত্তরের জেলা গাইবান্ধা। অনুকূল আবহাওয়া আর সেই সাথে রোগবালাই কম হওয়ায় সবজি উৎপাদন বেশ ভালো হয়েছে। অন্য বছরের তুলনায় এবার সবজির বাজারটা অনেক দিন থেকে ভালোই আছে। এরকম বাজার থাকলে আমাদের চাষির কিছুটা হলেও এখনকার তো এমনিতেই খরচ বেশি, তারপরে বাজারের সাথে আমাদের এখন অ্যাডজাস্টমেন্ট আছে। ফুলকপি, সিম আছে, আলু আছে, বেগুন আছে, মোটামুটি আর কি গাড়িস্তরা চলে ফিরে পাচ্ছে আর কি। এখন যদি দামটা নিয়ন্ত্রণে থাকে তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পয়সা পাওয়া যাবে আশা করা যায়। উৎপাদিত এসব শীতকালীন সবজির বাজার দর ভালো পাওয়ায় খুশি কৃষক। টমেটো করছি 7 শতকের মতো, টমেটো খুব ভালো হয়েছে। আশা করছি টমেটো প্রায় 40 পার হবে, কপি তো প্রায় 30,000 টাকার মতো বেচা হবে। উৎপাদিত এসব সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে। মূলো, বেগুন, কপি, পাতা পেঁয়াজ, বটবটি, কালাই সবকিছু বাজারে এখন আমদানি মোটামুটি ভালো। এখনকার শীতের মৌসুমে কোনো মালের নষ্ট নেই, গৃহস্থ লাভবান। উন্নত জাত ও আধুনিক পদ্ধতিতে সবজির চাষ এবং রোগবালাই দমনে প্রয়োজনীয় পরামর্শ এবং সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। একখানে শুধুমাত্র একটি ফসল না করে এক ফসলের সাথে সাথী ফসল বা রিলে ফসল হিসেবে আরেকটা শাকসবজি চাষ করতে, যাতে কৃষকরা অধিক লাভবান হবে বলে আমরা কৃষি বিভাগ মনে করি। মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে সেইখানে আরেকটা করে চারা দেওয়া হয়, এইটা উঠানোর পরে আরেকটা চারা দেওয়া হয়। দেখেন 3 মাসে প্রায় আমার কৃষক 3টা ফুলকপি এখান থেকে পাচ্ছে একই জায়গা থেকে, তাহলে অবশ্যই সে লাভবান হচ্ছে। চলতি রবি মৌসুমে জেলায় 6,947 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রীতি সংবাদ। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে নোয়াখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। পাওয়ার গ্রিড ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় 22,000 ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক সবুজায়নের জোর দিয়েছেন বিশিষ্টজনেরা। আলাউদ্দিন শিবলুর তথ্য ভিডিও চিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ুর অভিঘাত মোকাবেলা ও বৈশ্বিক উষ্ণতা প্রতিরোধ এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবেশ প্রকৃতিকে পুনরুদ্ধারে দেশজুড়ে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। এরই অংশ হিসেবে নোয়াখালীর বেগমগঞ্জের 85টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে 22,000 গাছের চারা বিতরণ করা হয়। হরেক রকম ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। গাছ আমাদের অনেক ফল দেয়, গাছ থেকে আমরা অনেক কিছু পেয়ে থাকি। এটা যত্ন করে এটা বড় হলে ফল হবে, গাছে আমাদের ছায়া দিবে। আমি একটা নারকেল গাছ পেয়েছি, আমি বাসায় নিয়ে বাড়ির উঠানে লাগাবো। বড় হয়ে এটা আমাদেরকে ফল দিবে, আলো বাতাস দিবে, ছায়া দিবে। গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, পরিবেশ বান্ধব, ছায়া দেয়। প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগ মলিন প্রকৃতিতে প্রাণ ফেরানোর যাত্রায় গতি আনবে প্রত্যাশা বিশিষ্টজনদের। প্রকৃতি ও জীবন নামে যে একটা তাদের হচ্ছে প্রোগ্রাম আছে, ক্লাব আছে, তার উদ্যোগে তারা কিন্তু এগুলো ভালো কাজগুলো মানুষের সামনে প্রচার করছে। আমরা মনে করি যে বেগমগঞ্জ থেকে যে বিশ্বের যে বৈশ্বিক উষ্ণতা হচ্ছে, এটা কিছুটা হলেও এই গাছের মাধ্যমে লাঘব হবে। সমস্ত দুর্যোগ থেকে আমরা গাছের মাধ্যমেই আসলে ম্যাক্সিমাম রক্ষা পাই এবং এই কারণেই গাছের গুরুত্ব ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে, সকল পর্যায়ে, জাতীয় পর্যায়ে অপরিসীম। সবুজে সাজায় বাংলাদেশ এই স্লোগান নিয়ে চ্যানেল আইয়ের প্রকৃতি ও জীবন ক্লাবটি যে আয়োজন করেছে, যে উদ্যোগ নিয়েছে, অবশ্যই এটাকে আমরা সাধুবাদ দিচ্ছি, ধন্যবাদ দিচ্ছি। রোপিত বৃক্ষের পরিচর্যায়ও গুরুত্বারোপ করেন আয়োজকরা। ফলদ গাছের চারা রোপণের মাধ্যমে আমাদের গ্রামীণ যে মানুষের যে খাদ্যের যে
পুষ্টির যে একটা যোগান হিসেবেও আমরা মনে করি এটা ভবিষ্যতে একটা সহায়ক ভূমিকা হিসেবে পালন করবে। যে পরিমাণ কাটবো আমরা যদি তার চেয়ে বেশি লাগাই তাহলে বা ওই পরিমাণে যদি গাছ লাগাই তাহলে আমরা মানুষ যারা আমরা টিকে থাকতে পারবো এই প্রকৃতিতে, এই পৃথিবীতে। কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে বেগমগঞ্জ উপজেলা প্রশাসন। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, থাকুন চ্যানেল আইর সঙ্গে। ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। 31 আতশবাজি পোড়ানো ও ফানুস ওড়ানো যাবে না, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অবৈধভাবে কোনো বিদেশিকে থাকতে না দেওয়ার ঘোষণা। 31st নাইট উপলক্ষে কোনো ধরনের আতশবাজি পোড়ানো এবং ফানুস ওড়ানো যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ইংরেজি নতুন বছরকে সামনে রেখে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বড়দিন এবং 31st নাইটে সবাইকে আইনশৃঙ্খলা মেনে চলতে হবে। সীমান্ত এলাকা পুরোপুরি নিরাপত্তার মধ্যে আছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কোনো বিদেশিকে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি। আমরা বলি ওই সময় আমাদের অনেক সময় কিছু আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে একটু উচ্ছৃঙ্খলতা দেখা দেয়। কোনো ধরনের যেন কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি, কোনো ধরনের কোনো অবনতি না হয় এবং তারা যেন এই অনুষ্ঠানগুলি খুব ভালোভাবে করতে পারে, এই সম্বন্ধে আমরা আলোচনা করেছি। আতশবাজি, ফানস এইগুলির জন্য আমরা নিষেধ করেছি। জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে রাজধানী মিরপুর 10 নম্বর সেকশন গোল চত্বরে ভারতীয় আগ্রাসন এবং বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। বিক্ষোভ মিছিল থেকে ভারত বিরোধী স্লোগান দেয়া হয়। এর আগে অনুষ্ঠিত সমাবেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ এবং ভারতে বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদ জানান বক্তারা। পরিবেশ বান্ধব স্থাপত্যে এবং নির্মল পরিবেশে জমি ও বাড়ির মালিকানা সহ স্থায়ী ঠিকানা গড়ে দেওয়ার প্রয়াসে যাত্রা শুরু করেছে আধুনিক টাউনশিপ বাংলা বসতি। রাজধানী একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলা বসতির উদ্বোধন করা হয়। ঢাকার আমিনবাজারে এবং প্রস্তাবিত হেমায়েতপুর মেট্রো রেল লাইনের পাশেই এই বসতি গড়ে তোলা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শেদ, বাংলা বসতির চেয়ারম্যান ও সিইও মোহাম্মদ সালাউদ্দিন, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবং অপু বিশ্বাস। প্রবাসী ও তরুণ পেশাজীবীদের প্রায় বাড়ি ভাড়ার সমানুপাতিক কিস্তিতে মাত্র 5 বছরে নিজস্ব জমি এবং বাড়ি নির্মাণের সব সুবিধা দেওয়ার প্রয়াসে এই টাউনশিপ গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন বাংলা বসতির চেয়ারম্যান এবং সিইও। চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন বলেছেন, অসুস্থ মানুষকে সুস্থ করে তুলতে যথাযথ ওষুধই একমাত্র নিয়ামক। তাই মানুষের অপকার হয় এমন কোনো মানহীন ওষুধ বাজারে রাখা যাবে না। চট্টগ্রাম মহানগরীর 5 লাইশ ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটি সমাবেশে তিনি কথা বলেন। 5 লাইশের স্থানীয় একটি কনভেনশন হলে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ নূর হোসেনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সুলতানুল আরিফিন সহ অন্যরা উপস্থিত ছিলেন।